ফেব্রুয়ারি মাস, বসন্তকাল, বাংলায় ফাল্গুন মাস। আজ 14 তারিখ, ভালোবাসা দিবস। এই দিনে ঢাকা শহরের পথঘাটে ধর্মঘট পড়ে। ভালোবাসার ধর্মঘট। আকাশে বাতাসে আয়ুতে বায়ুতে উড়ে বেড়ায় ভালোবাসারা। ডানে বামে ওপর নিচে সবখানেই বিভিন্নভাবে উপস্থিতি থাকে কপত কপতিদের। এহেন দিনের সাত সকালে তন্ময় ধানমান্ডির লাফোনা রেস্টুরেন্টে নির্বিকার মুখে বসে। পরনে সাদা রঙের পলো শার্ট, সাথে কালো কার্গো প্যান্টস। চুলগুলো অপরিপাটিভাবে কপালে পড়ে শূন্যে চেয়ে থাকে। হাতের গরম কফিটায় হুটহাট চুমুক বসাচ্ছে। এ যাত্রায় মাথা না ঘুরিয়ে শুধু চোখের মনি ঘুরিয়ে আর চোখে একটিবার দেখে নিল পাশাপাশি একদম মুখোমুখি বসা দুজন ব্যক্তির ছলাকলা। অয়নের সঙ্গে একটি খুব প্রীতিপূর্ণ সম্পর্ক নেই মোস্তফা সাহেবের। বিশেষ একটি কারণে অয়নকে দু চোখে দেখতে পারেন না ভদ্রলোক। মুখ চোখ গম্ভীর করে রাখেন চূড়ান্ত পর্যায়ে, যেন অয়ন কোটি টাকা তার থেকে চুরি করে নিয়েছে। অবশ্য কোটি টাকা না নিলেও একমাত্র মেয়ে তো চুরি করেছে। ধুরন্ধর ছেলে মানুষ একটা, নাক টিপলে এক্ষুনি দুধ বেরোবে এমন ছেলের ভেতর মেয়েটা তার দেখল কি? কথাই আছে, প্রেম অন্ধ। মেয়েটা নিশ্চিত অন্ধ হয়ে গেছে। মোস্তফা সাহেবের কপালে গুনে গুনে 4টা ভাঁজ পড়েছে। হাতে কফিটা পানির মতন ঠান্ডা হতে চলেছে। চুমুক দেবার বিন্দুমাত্র আগ্রহ নেই। এই বিচ্ছু ছেলেকে দেখলে তার খাওয়া দাওয়া হাওয়াতে মিলিয়ে যায়। বেলুনের মতন চুপসে আসে মুখশ্রী। আর এদিকে আরেকটা আছে তার ছেলে, চুপচাপ মুখে কুলু পেটে বসে। ওকে কি তিনি বসে থাকতে এনেছেন? কিছু বলবে তা না, একটি মাত্র আপন ছোট বোনর। সেই বোনের জন্য কি চিন্তা নেই? মোস্তফা সাহেব দুবার চোখ উঠিয়ে তাকালেন তন্ময়ের দিকে। ইশারা ইঙ্গিতে তিনি কথাবার্তা আগাতে বলবেন, কিন্তু ছেলে তাকে সেই সুযোগ দিলে তো দিচ্ছেই না। উদাস ভঙ্গিতে অন্যদিকে ফিরে বসে উপায়ান্তর না পেয়ে গলা খাঁকারে দিলেন। তন্ময় ডান ভ্রু তুলে তাকায়। জুবুথুবু হয়ে বসা অয়নও চায়। ছেলেটা প্রচণ্ড নার্ভাস, বুকের ভেতরটা ধুকপুক করছে। করবে না? বয়সে বড় প্রেমিকার পিতা ভ্রাতা তার সম্মুখে গম্ভীর মুখে বসে আড়ে আড়ে গম্ভীর নিগুড়ভাবে চাইছে, তাকে শক্তপোক্ত ভঙ্গিতে দেখছে। আর সে আসামির ন্যায় মাথা ঝুঁকিয়ে আছে। এছাড়া আর কিছু করার আছে কি? নেই। সূক্ষ্মতা করতে হবে। ভবিষ্যৎ শ্বশুরকে পটাতে না পারলে কেমন পুরুষ সে? নিজেকে ধাতস্থ করল অয়ন। উৎসুক চোখে চেয়ে সে ভদ্রভাবে এক গ্লাস পানি এগিয়ে ধরল। অন্য হাতে একটা টিস্যু বাড়িয়ে বলল, আঙ্কেল একটু গলাটা ভিজিয়ে নিন, ভালো লাগবে। মোস্তফা সাহেব কঠিন মুখে শক্ত চোখে চেয়ে গম্ভীর কণ্ঠে শুধালেন, আসল বয়স কত তোমার? স্মার্ট কার্ড কোথায়? এনেছো তো? আর পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি আর অনার্সের সার্টিফিকেট কোথায়? অয়ন শুকনো ঢোক গিলল। এক পোল অসহায়ভাবে তন্ময়ের দিকে তাকালো। আমতা আমতা করে বলল, এসব তো আনতে বলেননি আঙ্কেল। মোস্তফা সাহেব চোখ দুটো বড় করে ফেললেন, চোখ রাঙিয়ে শাসালেন, বলতে হবে কেন? এসব ইম্পর্টেন্ট, তুমি জানো না? এতটুকু জানো না, কিন্তু প্রেম তো ঠিকই করতে জানো। অভদ্র ছেলে। অয়ন মিনমিনে ভঙ্গিতে জানালো, প্রেম তো রক্ত মিশে, এমনিতেই এসে যায়। কিন্তু ভবিষ্যৎ শ্বশুর ঠিক কী দেখে পরীক্ষা নেয় তা তো জানতাম না। নির্বাক মোস্তফা সাহেব নিজের জবান হারিয়ে বসলেন। কিং কর্তব্যবিমূঢ় তাকে এক পল দেখে তন্ময় আড়ালে আবডালে সেকেন্ডের জন্য ঠোঁট টিপল। মোস্তফা সাহেব রাগিত গলায় বলে উঠলেন, এই ছেলে ভবিষ্যৎ শ্বশুর কে তোমার? মুখ সামলে কথা বলো। ভালোই ভালোই বলছি, আমার মেয়ে তোমার হাতে আমি দিচ্ছি না। শুনেছ? বুঝেছ? কান খুলে মন দিয়ে শোনো, আমার মেয়েকে তোমার হাতে দেব না। অয়ন আশ্চর্য না হয়ে পারল না। এখানে তাহলে তাকে ডাকা হয়েছে কেন? প্রশ্নবোধক চোখে তন্ময়কে দেখল। তারপর মোস্তফা সাহেবকে হতবাক গলায় শুধালো, এই কথা কি আমি সাবিহাকে কল করে জানাবো? মোস্তফা সাহেবের তাজ্জব বনে গেলেন। চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। মেয়ের নাম বলে তাকে হুমকি দেওয়া হচ্ছে। তাকে? শাহজাহান মোস্তফাকে? ধমকে উঠলেন তৎক্ষণাৎ। বলে দেবে মানে? তুমি আমাকে হুমকি দিচ্ছ? সাহস তো কম না তোমার। দেখেছিস তন্ময়, দেখ এই ছেলের আসল রূপ। অয়ন স্বাভাবিক শান্ত গলায় বলল,
আমাকে সাবিহা বলেছে আপনি আমাদের মেনে নিয়েছেন, ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা বলতে এসেছেন। আমি সেভাবেই তৈরি হয়ে এসেছি। মোস্তফা সাহেব কি ইচ্ছে করে এসেছে, শখে এসেছে নাকি? নেহাতি মেয়ের মুখ পানে চেয়ে এসেছে। মেয়ের কান্নাকাটি তিনি বাবা হয়ে মেনে নিতে পারছিলেন না বলেই বাধ্য হয়েছেন মেনে নিতে। অয়ন সিরিয়াস হলো, চোখ মুখ শান্ত, স্থির করে তাকালো, কণ্ঠে দৃঢ়তা এনে বলল, আপনি আমাকে বলেছিলেন সাবিহাকে পেতে আমায় যোগ্য হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি 2 বছর সময় নিয়েছিলাম, বলেছিলাম 2 বছরে নিজ পায়ে দাঁড়িয়ে দেখাবো, নিজের ইনকাম সোর্স দেখাবো। 3 বছর হতে চলল। আপনাকে দেওয়া প্রতিশ্রুতি আমি রেখেছি। কথা মতো আমি নিজের ব্যবসা শুরু করেছি, বেশ কিছু কোম্পানিতে ইনভেস্ট করেছি, ইনভেস্ট শতগুণে বেড়েছে। মার্কেট স্টক কিনেছি। সাবিহাকে সুখে রাখার মতন অবস্থা হয়েছে আমার। এখন আপনার প্রতিশ্রুতি রাখার পালা আঙ্কেল। মোস্তফা সাহেব অন্যদিকে ফিরে রইলেন, মুখে রা নেই তার। তন্ময় কফিটা টেবিলে রাখলো, অয়নের চোখে চোখ রেখে প্রশ্ন করলো, আঙ্কেল আন্টি মেনেছেন? তাদের কোনো রকমের আপত্তি নেই তো? অয়ন মাথা দুলিয়ে বলল, নেই ভাই, তারা মেনেছেন। আর বাদবাকি কে মানলো না মানলো আই ডোন্ট কেয়ার। মোস্তফা সাহেব উঠে দাঁড়ালেন। তন্ময় অয়নও উঠে দাঁড়ালো। মোস্তফা সাহেব এ যাত্রায় পরিপূর্ণ দৃষ্টি অয়নের দিকে রেখে বললেন, তোমার মা বাবাকে বাসায় আসতে বলো, বাকিটা তাদের সাথেই বলবো। কথাটুকু শেষ করে তিনি দরজার দিকে হাঁটা ধরলেন। তন্ময় অয়নের কাঁধ চাপড়া এলো আশ্বস্ত করবার ভঙ্গিতে। অয়নের চোখ উজ্জ্বল হয়ে আছে নক্ষত্রের মতো। খুশিতে আত্মহারা হয়ে প্রফুল্ল গলায় বলে, ধন্যবাদ ভাই, আমি নিরাশ করব না, সাবিহাকে সুখে রাখবো, ভালো রাখবো। তন্ময় হেসে ফেলে, আই ট্রাস্ট ইউ, অল দ্য বেস্ট। তন্ময় বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। গাড়ির সামনে মোস্তফা সাহেব দাঁড়িয়ে আছেন সটানভাবে। তন্ময় পকেট থেকে চাবি বের করলো, চাবি চাপ দিয়ে গাড়ি আনলক করলো। মোস্তফা সাহেব উঠে বসলেন। অপর পাশ দিয়ে ড্রাইভিংয়ে বসলো তন্ময়। সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল, সিট বেল্ট বেঁধে নাও বাবা। ছেলের কথা মতন মোস্তফা সাহেব সিট বেল্ট বাঁধলেন। তবে তিনি অন্যমনস্ক, চিন্তিত বড়। বাবার মুখ দেখেই বুঝে নিল তন্ময়। নরম গলায় বলতে লাগলো, যা হয়নি তা নিয়ে এত উলটপালট চিন্তাভাবনা কেন করছো বলো তো? মোস্তফা সাহেবের কণ্ঠে পিতৃসম দুশ্চিন্তা। বাবা হয়ে নে, তারপর বুঝবি। তন্ময় কুটিল হাসলো, গাড়ি স্টার্ট করলো। বিচিত্র গলায় বলে ফেলল, সুযোগ কই দিচ্ছ? মুহূর্তেই তেলে বেগুনে জ্বলে ওঠেন মোস্তফা সাহেব। চোখ গরম করে তাকান, শাসাতে শুরু করেন ছেলেকে। লজ্জা করে না তোর এসব বলতে? বিবেক নয় তোর? এতটুকু মেয়েটা, একসময় বোনও তো হতো। তন্ময় নির্বিকার গলায় বলে বসলো, বিবেক আছে বলে এখনো বাবা হয়নি। লজ্জা শরম আমার এভাবেও একটু কম, জানোই তো। মোস্তফা সাহেব এই দামড়া ছেলের সঙ্গে আর একটি কথাও বলবেন না। বাসায় ফিরতেই তন্ময়কে সবাই ঘিরে ধরলো। সবাই বলতে সাবিহা, রুবি, দীপ্ত আর আকাশ। তাদের উৎসুক হাবভাব দেখে তন্ময় ভ্রু তুলল। আকাশের ইশারায় চোখ তুলে লিভিং রুমে চাইতেই স্তম্ভিত হলো। একটি বড় গোলাপ ফুলের তোড়া। আঙুল তুলে সেটি দেখিয়ে শুধালো, কার এটা? সাবিহা মুখ খুলেছিল জবাব দেবার জন্য, তবে দিতে পারল না। তার পূর্বেই দোতলা হতে একটি ঋণীর্ণে পাতলা মেয়েলি কণ্ঠ তেরছা ভঙ্গিতে বলে উঠল, ডিরেক্টর, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ফ্রম সামিয়া। তন্ময় ভ্যাপাচাকা খেয়ে ওপরে তাকালো, তবে কণ্ঠের মালিকের দেখা পেল না। পাশ থেকে রুবি ফিসফিসিয়ে জানালো, ভাইয়া, তুমি যাওয়ার পরপরই এই ফুলের তোড়া আছে, সেন্ডার সামিয়া। আর ছোট্ট নোট আছে সঙ্গে, সেখানে লেখা, ডিরেক্টর, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তন্ময় বিরক্ত হলো, দীর্ঘশ্বাস ফেলল। সামিয়া তার অফিসের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে নতুন জয়েন করেছে, তাই অজান্তেই এমন দুঃসাহস দেখাতে পেরেছে। মাসখানেক তো হলো জয়েন হয়েছে। এই মেয়ে কি জানে না সে ম্যারিড? এতদিনে তো জানার কথা। আশ্চর্য। লিভিং রুমের দিক আর এগিয়ে গেল না, বরঞ্চ আকাশের উদ্দেশ্যে বলল, এটাকে আপাতত বাইরে রেখে আয়। আকাশ মিনমিনে কণ্ঠে শুধালো, মৌমাছি কি সব তোকেই দেখে? কোথা থেকে আসে এরা? তন্ময় অসহায় এই বিষয়ে। সে কি এসব মৌমাছি চায়? চায় না, বরং দূরে দূরেই থাকে। তার এই জীবনে সে শুধু একটা মৌমাছিই চেয়েছে। সেই মৌমাছি নিয়েই তার জগৎ সংসার। তন্ময় সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসে। অরুর ঘরের দরজা বন্ধ। ধীরে সুস্থে দুটো করাঘাত করে, তবে জবাব নেই। কণ্ঠে খাদে নামিয়ে ডাকে, অরু। ভেতর থেকে মেঘের মতন শান্ত কণ্ঠ শোনা গেল, কেউ নেই ভেতরে, দূর হন।
ছাদ থেকে নামছিলেন জাবেদা বেগম। তাকে দেখে তন্ময় সরে যায়। নিজের রুমে ফিরে এসে অরুকে কল করে। মেয়েটার সঙ্গে সঙ্গে কল কেটে দেয়, যেন কল কাটার জন্য ফোন হাতে নিয়েই বসেছিল। তন্ময়ের মনে পড়ে গতকাল রাতের কথা। অরু বিড়াল ছানার মতন তার চারিপাশে ঘুরঘুর করছিল। আজ বেরোবে বলে ভেবেচিন্তে মেসেজ পাঠায়, ঘুরতে যেতে যাচ্ছিলে না? রেডি হয়ে নাম। অরুর ভেঙানো ধরনের শর্টকাট জবাব এলো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ডিরেক্টর। তন্ময় 2 সেকেন্ড সময় নিয়ে লিখল, রেডি হয়ে নাম, অপেক্ষা করছি। যাব না। তন্ময় মেসেজটি দেখে হাসলো, জবাব না দিয়ে রুম ছেড়ে বেরোলো। সিঁড়ি বেয়ে নিচে নামলো। মোস্তফা সাহেব লিভিং রুমে শান্ত মস্তিষ্কে বসে চা খাচ্ছেন। পাশেই জাবেদা বেগম বসে। তন্ময় বেরোতে বেরোতে বলল, অরুকে নিয়ে একটু বেরোচ্ছি, সন্ধ্যার আগেই ফিরে আসবো। মোস্তফা সাহেব বাঁকা চোখে এক পল ছেলেকে দেখলেন, তবে মুখে কিছু বললেন না। চা খাওয়াতে মনোযোগী হয়ে রইলেন। অপরদিকে জাবেদা বেগম বোঝার নেই হাসলেন। বেরিয়ে এসে তন্ময় ড্রাইভিংয়ে উঠে বসলো। সূর্যের রশ্মি চোখে লাগায় সানগ্লাস পরে নিল। অপেক্ষারত সে কয়েকবার সদর দরজার দিকে তাকালো। অরু বেরোলো 20 মিনিট পর। অঙ্গ প্রত্যঙ্গে ল্যাপটানো রক্ত লাল রঙের কাবিজ, লম্বা চুলগুলো ছাড়া, যা কোমর ছুঁয়ে আছে। কপালে ছোট্ট কালো টিপ, ছোটোখাটো হাস্যোজ্জ্বল মুখটা গম্ভীর করে রেখেছে। সূর্যের আলোতে ওকে রাগিত অপসরী লাগছে। তন্ময়ের রাগান্বিত অপসরী। অরু তরতরিয়ে পাশে এসে বসলো। দরজা লাগিয়ে অন্যদিকে ফিরে থাকলো। তন্ময় আর চোখে একবার চেয়ে গাড়ি স্টার্ট করলো। বাড়ি থেকে গাড়িটা বেরোতেই শুধালো, কোথায় যাবি? অরুর জবাব নেই। সে একচিত্তে বাইরেটা দেখছে। গাড়ির কাঁচও আজ নামাতে বলছে না। ভালো রকম রেগেছে মনে হচ্ছে। তন্ময় চিন্তিত হয়। মস্তিষ্কে খুঁজতে শুরু করে প্রেয়সীর রাগ ভাঙানোর রাস্তা।